এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে যতগুলো টপিক আছে সবগুলো টপিক লেখার সময় কি কি ভুল করলে তোমার নম্বর কেটে যেতে পারে, আর কিভাবে লিখলে তুমি নম্বর তো কাটবে না, উল্টা তুমি সর্বোচ্চ নম্বরটা পেতে পারো, সেগুলোই শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওটাতে। আজকের এই ভিডিওতে কি কি থাকছে, আমরা ইংলিশ ফার্স্ট পেপারে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে দেখি প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার বা ইনফর্মাল ইমেইল, গ্রাফ, চার্টস এবং থিম, এই টপিকগুলো আছে রাইটিং পার্টে। এই সবগুলো টপিকের কিভাবে লিখতে হবে সেটা আমরা একদম ডেমো সহ, স্যাম্পল সহ দেখাবো। কয় পৃষ্ঠা করে লিখতে হবে এটা অনেকের একটা কমন প্রশ্ন, এইটাও বলে দিব। কি কি জিনিস মাথায় রেখে লিখলে সর্বোচ্চ নম্বরটা পাবে সেটাও বলে দিব। সর্বশেষ প্রত্যেকটার একটা করে স্যাম্পল দেখাবো যে তুমি এইভাবে করে তোমার পরীক্ষার খাতায় লিখবে। সো চলো শুরু করি আমরা প্যারাগ্রাফ রাইটিং দিয়ে, যে কিভাবে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। একদম আইডিয়াল একটা প্যারাগ্রাফ কেমন হওয়া উচিত আগে এটা বলে নেই। দেখো, রাইটিং প্যারাগ্রাফ বাই আনসারিং কোয়েশ্চেন্স, ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যারাগ্রাফটা পরীক্ষা আসে আমাদের, সেখানে কিন্তু বাই আনসারিং কোয়েশ্চেন থাকে, মানে প্যারাগ্রাফে প্রথমে কয়েকটা প্রশ্ন দিয়ে দিবি, সেগুলোর উপর ভিত্তি করে আমাদের উত্তরটা লিখতে হয়। এটার জন্য 10 নম্বর। আচ্ছা দেখো, প্রশ্নের 5-6টা মানে তোমার পরীক্ষার যে প্রশ্ন, ওইখানে 5-6টা ছোট প্রশ্ন থাকবে প্যারাগ্রাফের জন্য, যেগুলোর উত্তর জোড়া লাগিয়ে একটা ইউনিফাইড প্যারাগ্রাফ বানাতে হয়। মানে তুমি এইভাবে লিখবা না যে আনসার টু দ্য, মানে এর উত্তর, বি এর উত্তর, সি এর উত্তর, এইভাবে লিখবা না। এই প্রশ্নগুলোর উত্তরটাই তুমি একটা প্যারাগ্রাফ স্টাইলে লিখবা, ঠিক আছে? এটাই বলছে যে যেগুলোর উত্তর জোড়া লাগিয়ে একটা ইউনিফাইড একক প্যারাগ্রাফে লিখতে হবে। এটা আলাদা আলাদা প্রশ্ন উত্তরের মতো দেখালে নম্বর কাটা যায়, আলাদা আলাদা প্রশ্ন হবে না। এইরকম করে ভুলেও না, প্যারাগ্রাফে প্যারা হবে একটাই। প্রশ্নগুলো শুধু তোমাকে কন্টেন্টের দিক নির্দেশনা দিচ্ছে, উত্তরটা হতে হবে একটা না। মানে প্রশ্নগুলো কেন করা হয়, যে তোমার প্যারাগ্রাফে কি লিখবা সেটার ব্যাপারে কাইন্ড অফ একটু হিন্ট দিচ্ছে বা একটু দিক নির্দেশনা দিচ্ছে যে তোমার প্যারাগ্রাফে এই জিনিসগুলো থাকা উচিত। দেখো একটা, আমরা এই যে যেভাবে তুমি প্যারাগ্রাফটা সাজাবে, প্রশ্ন নম্বর ABC বা প্রশ্নের বাক্য কখনোই খাতায় আলাদা করে লিখবো না, উত্তর সরাসরি প্যারাগ্রাফের ভেতরে মিশিয়ে দেব। মানে প্যারাগ্রাফ হবে একটা, এইখানে প্রশ্নের উত্তরগুলো থাকবে, একটাই প্যারাগ্রাফ, মাঝে নতুন কোনো প্যারাগ্রাফ ব্রেক দিব না, মানে কোনো লাইন ব্রেক হবে না। মানে ধরো এখানে শুরু করে আবার এইভাবে শুরু হবে না, কখনোই না। প্যারাগ্রাফ একটাই হবে, মাথায় রেখো, বারবার বলতেছি। প্রথম 1-2 বাক্যে টপিক সেন্টেন্সের মতো একটা জেনারেল আইডিয়া দিয়ে শুরু করে তারপর প্রশ্নের ক্রম অনুযায়ী আনসারগুলো বসবে। মানে প্রথম সেন্টেন্সটা হবে কিছুটা এরকম যে প্যারাগ্রাফ কথা লোডশেডিং এর উপর আসলো, লোডশেডিং নিয়ে একটা জেনারেল সেন্টেন্স লিখতে হবে। লোডশেডিং জিনিসটা কি এটা দিয়ে লিখতে পারো, এটাকে আমরা বলি টপিক সেন্টেন্স। তারপরে যে লাইনগুলো হবে ওইগুলোতে মূলত কিছুটা ওই যে প্রশ্নগুলোর উত্তরগুলো চলে আসবে আর কি। আচ্ছা, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে বাক্যগুলোকে জোড়া দিবা। একটা বাক্য শেষ হয়ে আরেকটা বাক্য যখন শুরু হবে তখন মোরওভার, বিসাইডস, ইন এডিশন, হাউএভার, অ্যাজ আ রেজাল্ট বা এই টাইপের যেই লিঙ্কিং ওয়ার্ডস গুলো আছে এগুলো ব্যবহার করব আমরা। শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফটা শেষ করব, যেটা পুরো টপিককে সামারাইজ করবে। মানে শেষের লাইনটা কিছুটা এমন হবে যাতে ওভারঅল প্যারাগ্রাফটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাই, ঠিক আছে? এই তো আমরা প্যারাগ্রাফ লেখার সময় কি কি জিনিস মাথায় রাখবো। এবার আসি কত পৃষ্ঠা লিখবো। দেখো প্যারাগ্রাফে আমাদের নম্বর কত, আমাদের প্যারাগ্রাফে 10 নম্বর পরীক্ষায়। এখন শুরুতে একটা কথা বলে নেই যে আসলে কত পৃষ্ঠা লিখবো ওইটা খুব একটা ম্যাটার করে না, যদি তোমার লেখা কোয়ালিটি ঠিক থাকে, স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? তাও যেহেতু সবার একটা কমন প্রশ্ন যে ভাইয়া কত পৃষ্ঠা লিখলে আমার এটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হইতে পারে, আবারও বলতেছি এটা ডিপেন্ড করে তোমার লেখার কোয়ালিটির উপর, লেখার সাইজের উপর। তাও একদম স্ট্যান্ডার্ড চিন্তা করলে 2 পেজের আশেপাশে লিখতে পারো, ঠিক আছে? 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠার আশেপাশে লিখতে পারো। অনেকে 2.5 পৃষ্ঠা লিখবে, অনেকে 2 পৃষ্ঠাই লিখবে, সো এটার আশেপাশে লিখতে পারো, কেমন? আচ্ছা, এবার আসো আমরা একটা এক্সাম্পল দেখি যে দেখো পরীক্ষা কিভাবে আসবে। রাইট আ প্যারাগ্রাফ আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন্স, ইউর আনসার শুড গিভ as much detail as possible। এখানে দেখেই বুঝতে পারতেছি আমরা ফুড অ্যাডাল্টারেশন নিয়ে প্যারাগ্রাফ এসেছে। সো এই যে এ থেকে ই পর্যন্ত টোটাল 5টা প্রশ্ন, আমরা কিন্তু এইভাবে লিখবো না যে এ এর আনসার এটা, বি এর আনসার এটা, এভাবে লিখবো না। আমরা কিভাবে লিখবো, আমরা প্রথমে এখানে তো টাইটেলটা দিব, ফুড অ্যাডাল্টারেশন, ধরো তুমি লিখলা পুরোটা টাইটেল। এখানে লেখার পর তুমি এই যে এই স্টাইলে লিখে যাবা, ঠিক আছে? তুমি এই স্টাইলে লিখে যাবা। মানে এই যে দেখো এখানে ABCD দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু এইভাবে
দেই নেই, বাট এইখানের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর এই যে এইটার ভিতরেই ঘুরে ফিরে চলে আসছে। কেমন? তো তুমি এইভাবে মূলত লিখে যাবা। আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি যে প্যারাগ্রাফ লেখার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে, কোন জিনিসগুলো অ্যাভয়েড করব। এবার চলো কথা বলি কমপ্লিটিং স্টোরি নিয়ে। আচ্ছা, কয়েক লাইনের শুরু দেওয়া থাকে এখানে পরীক্ষায়, সেটার ধারাবাহিকতায় গল্পটা যৌক্তিকভাবে শেষ করতে হয়। মূল চ্যালেঞ্জ হলো দেওয়া শুরুর সাথে টেন্স, টোন, ক্যারেক্টার মিল রাখা এবং গল্পের একটা স্পষ্ট বিগিনিং, মিডল এবং এন্ডিং থাকা। মানে পরীক্ষায় প্রথমে তো কয়েকটা লাইন দেওয়া থাকে, তোমাকে ওই লাইনগুলোর সাথে মিল রেখে শেষ করতে হবে, রাইট? আচ্ছা, সো আমরা যে জিনিসটা মাথায় রাখবো যে দেওয়া ওপেনিং লাইনগুলো মানে শুরুর দিকে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে, যে টেন্স মানে প্রথম লাইনগুলো যেই টেন্সে আছে পুরো গল্পটা সেই টেন্সেই লিখতে হবে। নর্মালি পাস্ট টেন্সে থাকে, বাট সবসময় তো পাস্ট টেন্সে থাকবে না, যেই টেন্সে থাকবে আমরা পুরোটা ওই টেন্সেই শেষ করব। তারপর বলছে যে বিগিনিং, দেওয়া লাইনের সরাসরি ধারাবাহিকতা, নতুন কোনো ক্যারেক্টার বা সিচুয়েশন হঠাৎ ঢুকিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ মনে করো যে গল্পের শুরুতে যেভাবে দেওয়া আছে আমরা ট্রাই করবো ওইভাবে শেষ করতে, হুট করে নতুন কোনো একটা চরিত্র নিয়ে আসবো না। মিডল, একটা সমস্যা, ঘটনা, টার্নিং পয়েন্ট তৈরি করব যেটা গল্পে কনফ্লিক্ট বা ইন্টারেস্ট যোগ করে। মানে গল্পের মাঝামাঝি পর্যায়ে এমন হবে যে গল্পটা এমন জায়গায় যাবে যে একটু আগ্রহ বাড়াবে পাঠকের। এন্ডিং, সমস্যার সমাধান বা পরিণতি এবং শেষে একটা ছোট শিক্ষা বা উপলব্ধি, যেটাকে আমরা মোরাল বলি, এগুলো দিয়ে গল্পটা শেষ করব। মানে গল্পটা শেষ করবা তুমি, এমন না যে গল্পের মাঝেই শেষ করে দিবে, অনেক পৃষ্ঠা হয়ে গেছে, এরকম যাতে না হয়। আচ্ছা, যদি তুমি কোনো কারণে ডায়লগ ব্যবহার করো, গল্পের মধ্যে কোটেশন মার্ক ব্যবহার করো, হ্যাঁ, তাহলে কোটেশন মার্কটা ঠিকভাবে বসাবে। তবে পুরো গল্প ডায়লগ নির্ভর না করে বর্ণনামূলক রাখাই বেটার, ঠিক আছে? মানে পুরোটা গল্প ডায়লগ নির্ভর না হয় বর্ণনামূলক হওয়াটাই কি বেটার। এবার আসো, কত পৃষ্ঠা লিখবা একটা কমপ্লিটিং স্টোরি। নর্মালি আমি যখন ভিডিওটা করছি, আমার ভিডিওটা করার সময় এটা 7 নম্বর মানে পূর্ণমান পরীক্ষা এইচএসসিতে। সো আমি বলবো যে একটা কমপ্লিটিং স্টোরি এগেইন কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তাও 1.5-2 পৃষ্ঠার মধ্যে রাখো, মিনিমাম 1.5-2 পৃষ্ঠার মধ্যে রাখো। তুমি চাইলে একটু কম বেশি হতে পারে, কম হবে না, একটু বেশি হতে পারে আর কি। ওকে, দেখো পরীক্ষায় কিভাবে আসবে। প্রথমে এখানে যেই টাইটেল লাইনটা দেওয়া থাকবে ওখানে কিন্তু বলা থাকবে যে তুমি একটা টাইটেল লাইন দিও। অবশ্যই তুমি দেখো কিভাবে লিখবে, প্রশ্ন তো এইভাবে দেওয়া থাকলো, তুমি যেটা লিখবা, ধরো আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর এত লিখার পর অবশ্যই একটা টাইটেল লাইন দিবা প্রথমে। টাইটেল লাইন না দিলে নাম্বার কেটে যেতে পারে, ঠিক আছে? তো টাইটেল লাইনটা মনে করে দিবা। এখন আসো, কমপ্লিটিং স্টোরি তো 2 ধরনের হয়, ট্রেডিশনাল, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভগুলোর ক্ষেত্রে তো টাইটেল লাইন বানিয়ে দিতে হবে, তুমি বানিয়ে দাও, কোনো অসুবিধা নাই, বাট দিবা একটা টাইটেল লাইন। তারপর তোমার প্রশ্নে যতটুকু থাকবে, দেখো রিনা ইজ আ থেকে নিয়ে দ্য রোড পর্যন্ত, অন দ্য রোড, এই যে এতটুকু পর্যন্ত কিন্তু লিখতে হবে। প্রশ্নে যতটুকু থাকবে তুমি অতটুকু লিখবা। এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এতটুকুকে আমি অন্য কালার পেন দিয়ে ইউজ করব, মানে পেন দিয়ে লিখবো। উত্তর হচ্ছে তুমি লিখতে পারো, এটা অসুবিধা নাই, তবে লাল টাইপের কালার যাতে না হয়, লাল, গোলাপি এগুলো যাতে না হয়। তুমি সবচেয়ে ভালো হয় সর্বোচ্চ যদি তুমি অন্য কালার ইউজ করতেই চাও ব্লু পেন ইউজ করো, ঠিক আছে? সো প্রশ্ন যেটা থাকবে এটা আমরা লিখবো, লিখার পর অবশ্যই বাকিটা নিজের মতো লিখতে পারি। প্যারাগ্রাফে যেমন একটাই প্যারা ছিল, ঠিক আছে, মানে মাঝে কোনো লাইন ব্রেক দিতে পারি নাই। মনে করো যে কার্ড এখানে শেষ করে দ্য ম্যান এখান থেকে শুরু করতে পারি নাই প্যারাগ্রাফে। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তুমি এটা পারবা। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তুমি একাধিক প্যারায় করে লিখতে পারবে, এইভাবে লিখলে একটু জায়গা বেশি লাগবে আর কি, বোঝা যাবে না, ঠিক আছে? তো একাধিক প্যারায় লিখতে পারবা। চলো এবার কথা বলি ইনফর্মাল লেটার্স অথবা ইমেইলস নিয়ে। এটাও আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে অন্তর্ভুক্ত। প্রথমে আমরা ইনফর্মাল লেটার নিয়ে কথা বলি। দেখো, ইনফর্মাল জিনিসটা বললেই, লেটার বলি আর ইমেইল বলি, এটা বললেই বন্ধু, বড় ভাই বা বোন বা পরিচিত কাউকে উদ্দেশ্য করে ব্যক্তিগত সুরে, পার্সোনাল টোনে চিঠি বা ইমেল লিখতে হয়, এজন্য এটা ইনফর্মাল। এখানে ফর্মাল লেটারের মতোই কাঠখোট্টা ভাষা নয়, বরং আন্তরিক ও স্বাভাবিক কথ্য ইংরেজি প্রত্যাশিত। মানে এখানে ইনফর্মাল তো ইনফর্মালি, আবার এত বেশি ইনফর্মাল যাতে না হয় যে তোমার কাছে মনেই হবে না এটা পরীক্ষার খাতায় লিখতেছো। আচ্ছা, যেভাবে ইনফর্মাল লেটার বা ইনফর্মাল ইমেইল আমরা পরীক্ষার হলে সাজাবো, ডান দিকে উপরে নিজের ঠিকানা ও তারিখ, এটা মূলত ইনফর্মাল লেটারের কথা বলতেছি। আচ্ছা, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে কি হয়, খাতাটা এইটা চিন্তা করো। আচ্ছা, বলতেছি যে ডান দিকে এইখানে
নিজের ঠিকানা এবং তারিখ দিতে হবে। তবে অনেকে বাম দিকেও লিখেও, এটাতে প্যারা নাই, তুমি চাইলে ডান দিকে লিখতে পারো, এটা আপ টু ইউ, তোমার কলেজের টিচার যেভাবে বলছে তুমি চাইলে ওইভাবে করতে পারো, বা বেটার যে ডান দিকে যদি লিখো আর কি নিজের ঠিকানাটা এবং তারিখ। আচ্ছা, আর এই বাঁ দিক থেকেই শুরু হবে মেইন লেখা, যেমন ডিয়ার মা বা ডিয়ার ফাদার, এরকম করে বাম দিক থেকেই লেখা হবে যে ডিয়ার রহিম, ডিয়ার ফাদার, এইভাবে শেষ করবা। তারপর তুমি আস্তে আস্তে তোমার লেটারটা লিখলা। ইনফর্মাল লেটার একাধিক পৃষ্ঠায় যেতে পারে, কোনো অসুবিধা নাই। আমি ইনফর্মাল লেটারের কথা বলতেছি, ইমেলের কথা না। তারপর কমপ্লিমেন্টারি ক্লোজিং, মানে সর্বশেষে গিয়ে তুমি লিখবে ইউর সিনসিয়ারলি, উইথ লাভ বা ইউর লাভিং ফ্রেন্ড, এইভাবে শেষ করলা। তারপর নিজের লাইনটা নামটা দিবা, এন্ড সর্বশেষে গিয়ে একটা তুমি এরকম খাম এঁকে দিবা। ঠিক আছে, খামটা কিরকম হবে আমি দেখাবো একটু পরে তোমাকে। সো ইনফর্মাল লেটার তুমি কত পৃষ্ঠা লিখবে এই প্রশ্নের উত্তর দিই। সো যেটা বললাম যে একাধিক পৃষ্ঠায় হইতে পারে, 2 পৃষ্ঠা আশেপাশে রাখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, যেমন পরীক্ষা থাকবে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হার ফর আ নাইস বার্থডে গিফট। দেখো শুরুতে আমরা এখানে অ্যাড্রেসটা দিলাম, অনেকে এটা এইখানে দেয়, বাট ইনফর্মাল লেটারে আমিও কিন্তু এই পাশেই লিখে দিয়ে আসছি, তো তুমি চাইলে ওই পাশে লিখতে পারো। তারপর তুমি তোমার লেখা শুরু করলা ডিয়ার সাকির দিয়ে, তারপর তুমি তোমার লেখাটা শুরু করলা, লিখলা। এই যে 3টা প্যারা হয় নর্মালি, এই যে প্রথমে এখানে একটা হয়, তারপর আরেকটা প্যারা হয়, এন্ড সর্বশেষ যে আমার ভালোবাসা সালাম তোমার ফ্যামিলি মেম্বারের কাছে পৌঁছে দিও, এরকম। তারপর ইউর সেভার নাম। ঠিক আছে, এই যে এরকম একটা খামও এঁকে দিও। স্ট্যাম্প থাকে কর্নারে, এই পাশে থাকে ফ্রম, এই পাশে থাকে টু। একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, এটার জন্য নাম্বার কেটে যেতে পারে, সেটা হচ্ছে এই যে তুমি এইখানে যেই নামগুলা লিখছো সাকির, বা এইখানে যে তোমার সোহেল নামটা লিখছো, সোহেল সাকির যে লিখছো, পরীক্ষার হলে প্রশ্নে যদি নাম দেওয়া থাকে তোমাকে অবশ্যই ওই নামটাই ব্যবহার করতে হবে। অনেক সময় প্রশ্নে নাম দেওয়া থাকে মেজরিটি টাইমে, তখন তুমি ওই নামটাই, যদি কোনো অ্যাড্রেস দেওয়া থাকে ওই অ্যাড্রেসটাই ব্যবহার করতে হবে। যদি কোনো নাম বা অ্যাড্রেস দেওয়া না থাকে তাহলে তুমি আমার মতো করে নিজের মতো নাম দিতে পারো। তো এটা খুব ভালোভাবে মাথায় রাখো, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা গ্রাফস এন্ড চার্টসের আলোচনায় আসি। পরীক্ষা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টের সবচেয়ে সহজ টপিকের একটা, বাট নাম্বার বেশি, নাম্বার 10 নম্বর। ঠিক আছে, প্রদত্ত গ্রাফ চার্ট বা ম্যাপের নির্দিষ্ট তথ্য ও সংখ্যাগুলো বিশ্লেষণ করে একটা গোছানো অনুচ্ছেদ লিখতে হবে। এখানে চিত্রে ঠিক যা যা দেখানো হয়েছে হুবহু সেটাই বর্ণনা করতে হবে। পরীক্ষার হলে তো আমাদেরকে একটা প্রশ্ন দিবে না, আরে চিত্র আঁকা দিবে না, ওইটা থেকে লিখবো। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া চিত্রটা আঁকতে হবে কি হবে না, সব উত্তর দিচ্ছি। দেখো প্রথমে কি হবে, চার্টটা কি বিষয়ে বা গ্রাফটা কি বিষয়ে সেটা লিখতে হবে। কোন সময়কালের, মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত, তা দিয়ে শুরু করতে পারি আমরা। ঠিক আছে, নর্মাল প্রথম সেন্টেন্স যেমন হয়। তারপর পরের বাক্যগুলো কি হইতে পারে ভাইয়া, ট্রেন্ড অনুযায়ী তথ্য দিবা, মানে সর্বোচ্চ কোনটা, সবচেয়ে কম কোনটা, বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে, এগুলো ব্যাখ্যা করবা। তারপর ব্যাখ্যা করতে গিয়ে তুমি একটু কম্পেয়ার করে বা তুলনা করে এমন শব্দগুলো ব্যবহার করতে পারো, ওয়ারেজ, হোয়াইল, ইন কন্ট্রাস্ট, কম্পেয়ার টু, সিমিলারলি, এই শব্দগুলো ব্যবহার করতে পারো। আর সর্বশেষ তুমি ওভারঅল এই জিনিসটা নিয়ে একটু কথা বলবা। ঠিক আছে, চলো কত পৃষ্ঠা লিখবা। অ্যাগেন এটা 2 পৃষ্ঠা আশেপাশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মানে একাধিক পৃষ্ঠায় হইতে পারে, ইভেন এটাতে একাধিক প্যারাও হইতে পারে, একাধিক প্যারাই লেখো, সমস্যা নাই। আচ্ছা দেখো পরীক্ষায় এইভাবে একটা চিত্র দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে আমি একটা কথা বলিনি, এইভাবে যে চিত্রটা দেওয়া থাকবে এই চিত্রটা তুমি একটু মাথায় রাখবা, যেন তোমার পরীক্ষায় আবার তুমি এই চিত্রটা আঁকা দিও না। প্রশ্নে যে চিত্র থাকবে তুমি আঁকতে হবে না ওই চিত্রটা। ঠিক আছে, তুমি এইটা দেখেই এক্সপ্লেইন করবা বা ব্যাখ্যা করবা। ঠিক আছে, যেমন দেখো এই চিত্রটা ছিল, আমি উত্তর কিন্তু এইভাবে লেখা শুরু করছি, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য প্রফেশনাল চয়েস অফ এডুকেটেড পিপল, কারণ এখানে ওই যে চয়েস অফ প্রফেশন নিয়ে কথা বলেছি। সো দেখো এইভাবে কিন্তু আমি বর্ণনা করছি, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, এটা একটু বড় হবে। সো এইভাবে তুমি এক্সপ্লেইন করবা, চিত্রটা আঁকবা না। ঠিক আছে, ওকে, গ্রাফ চার্ট গেল। অ্যান্ড সর্বশেষ আমাদের থিম রাইটিং নিয়ে প্রশ্ন চলে এসেছে। থিম রাইটিং শুরুতে একটা কথা বলে নিই, থিম তোমার পরীক্ষায় বই থেকেও আসতে পারে, বইয়ের বাহির থেকেও আসতে পারে, টেক্সচুয়াল নন টেক্সচুয়াল দুইটাই হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, সো থিমের ক্ষেত্রে এটা টপিকটার নাম হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পয়েন্টস। সবসময় যে কবিতা থেকেই আসবে এমন না, গল্প থেকেও আসতে পারে। বলছে কোনো গল্প বা কবিতার মূল ভাব, চরিত্র, বার্তা বা সাহিত্যিক বৈশিষ্ট্য নিয়ে নিজের চিন্তাভাবনা ও অনুভূতির বিবরণ দেওয়া।
এটা কেবল সারসংক্ষেপ নয়, আবার খুব জটিল বিশ্লেষণও নয়, বরং দুইটার মাঝামাঝি একটা গোছানো লেখা। মানে থিম মানে এমন না যে সামারি বা কোনো একটা টপিক নিয়ে অ্যানালাইসিস করা, সামারিও না অ্যানালাইসিসও না, মাঝামাঝি একটা জিনিস। সহজ কথায় লেখকের যে লেখাটা আছে, অর্থাৎ যে কবিতাটা বা প্রশ্নটা থাকবে আমাদের পরীক্ষায়, ওই লেখাটা থেকে তুমি কি মেসেজ পেয়েছো, কি শিক্ষা পেয়েছো, কি বার্তা পেয়েছো, সেটাই বর্ণনা করবা, সেটাই হচ্ছে থিম। আচ্ছা, সো আমরা যেভাবে থিম পরীক্ষায় সাজাবো, খুবই সংক্ষেপে 2-3টা বাক্যে কি নিয়ে গল্প বা কবিতাটা বলা হলো সেটা আমরা প্রথমে লিখবো। পুরো গল্প দরকার নাই, একটা সেন্টেন্সে লিখবো আর কি এটা কি নিয়ে। তারপরে আমরা লেখক আসলে কি বলতে চেয়েছেন, কোন সামাজিক বা মানবিক বিষয় ফুটে উঠেছে সেটা বিশ্লেষণ করব। তারপর কবিতা বা গল্পটা কেন গুরুত্বপূর্ণ বা কি শিখলাম আমরা, সেই জিনিসটা আমরা এখানে ব্যাখ্যা করব। কবিতার ক্ষেত্রে সম্ভব হলে আমরা ইমাজিনারি, রিপিটেশন, মেটাফর এগুলো ব্যবহার করতে পারি। এটা তোমাদের জন্য একটু টাফ, বাট যেটা আপাতত বললাম ওইটুকু মাথায় রেখো। কনক্লুশন, একটা বাক্যে সামগ্রিক মূল্যায়ন দিয়ে আমরা শেষ করবো আর কি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিব তোমাকে। কত পৃষ্ঠা লিখবো থিম? আইডিয়ালি একটা থিম 4-5 লাইনের বেশি হয় না, ঠিক আছে? 4-5 লাইনের বেশি হয় না, 5 সেন্টেন্সের আশেপাশে লিখো, ঠিক আছে? 5টা সেন্টেন্সের আশেপাশে লিখো। আচ্ছা, যেমন বলছে রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোয়িং পোয়েম, নট মোর দেন 50 ওয়ার্ডস। দেখো, দ্য লেক, আইল অফ ইনিসফ্রি, ডব্লিউ.বি. ইয়েটসন। মনে করো এটা পুরোটা কবিতা, কবিতাটা আরেকটু বড়, আমি জাস্ট দেখানোর জন্য এনেছি। তো তুমি এই যে এতটুকুই থিমটা লিখতে পারো। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইন্টেন্স লঙ্গিং ফর পিস, সলিটিউড অ্যান্ড আ রিটার্ন টু দ্য সেরেনিটি অফ নেচার। শেষ। এইভাবে করে তুমি লিখতে পারো। 5-6 লাইনের বেশি হবে না। কয় লাইন হয়েছে এটা? 1 লাইন, মানে একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স, 4টা সেন্টেন্স, 5টা সেন্টেন্স, 5টা বাক্য হয়েছে। এই তো, আশা করি আমি তোমাকে বুঝাতে পেরেছি প্রত্যেকটা রাইটিং পার্টের প্রত্যেকটা টপিক কিভাবে কত পৃষ্ঠা লিখলে তুমি সর্বোচ্চ নম্বর পাবা, কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, কোনগুলো মাথায় রাখা উচিত, ঠিক আছে? সো এভাবেই ইংলিশের সবগুলো টপিক সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবা ইংলাইট দুর্জয় এই ইউটিউব চ্যানেলে কিংবা ইংলাইট দুর্জয় এই ফেসবুক পেজটাতে। দুটোতেই কানেক্টেড হয়ে থাকো, তোমার সাথে দেখা হবে এই প্ল্যাটফর্মে, ইংলাইট দুর্জয় প্ল্যাটফর্মে। ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।